মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন। তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছে। হুঁশিয়ারি দিচ্ছেন যে এর মধ্যে যেন এটা কমপ্লিট করা হয়। না না, হুঁশিয়ারি নয়, এত বড় একটা জাজমেন্ট এবং এত বড় জাতীয় সুরক্ষার বিষয়, এটা অনেকগুলো ইস্যুর মধ্যে, মানে কালো চাদর টাদর, নাটক টাটক, এসব অনেক কিছু তো চলছে। তার মধ্যে এই ইস্যুটাও পশ্চিমবঙ্গের জনগণ কোন উদ্বিগ্ন। আমরা সবাই ভারতীয় এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ। আজকে হু করে এখানে ঢুকছে 8টা-10টা বাচ্চা, 3টে-4টে বউ, চারিদিকে যা হচ্ছে, আমাদের রেশন ছিনছে, জমি নিয়ে নিচ্ছে, যত গ্যাংরেপ, মহিলাদের উপরে শ্লীলতাহানি, জোর করে ধর্ম পরিবর্তন করা, বর্ডারের গ্রামগুলোতে শাঁখ বাজানো বন্ধ, দ্বীপ জ্বালানো বন্ধ, ঘন্টা বাজানো বন্ধ, মন্দির বন্ধ, সেখানে নামহট্ট সংকীর্তন করতে যাওয়া যাবে না, এই সময় দুর্গাপূজা হবে, এই সময় দুর্গাপূজার মন্ত্র উচ্চারণ করা যাবে না। যে একটা ভয়ঙ্কর আইন শৃঙ্খলা, ধর্ম পালনে বিপন্নতা এবং সর্বোপরি ডেমোগ্রাফি চেঞ্জ, অর্থনীতি এবং সমাজে সরাসরি যে প্রভাব হচ্ছে, এই প্রভাব থেকে মুক্তি ঘটানোর ক্ষেত্রে যে জমি দেওয়ার লড়াই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সরকার করেছিলেন, অমিত শাহজি নিজে নেতৃত্ব দিয়েছেন, নিজে নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত অনুরোধ করেছেন এবং একজন আদর্শ ভারতবর্ষের সন্তান লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড সুব্রত সাহা, তিনি এই মামলা নিজ উদ্যোগে, নিজ ব্যবস্থাপনায় এত বড় একটা আইনি লড়াই করে যে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছে, এইটা এবং তার পরিপ্রেক্ষিতে অমিত শাহজির পার্লামেন্টের ভাষণ এবং বর্তমান ভাষণ, এটা জনগণকে জানানোর উদ্দেশ্যই খুব ভালো করে যারা লাইভ দেখছেন, যারা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া দেখবেন, যারা মেন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট, ইউটিউবাররা এই বিষয়টা আলাদা করে দেখবেন। 11 কোটি পশ্চিমবঙ্গের বাসী যারা নিজেদের নিরাপত্তা এবং রাজ্যের দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন, তাদেরকে আশ্বস্ত করার জন্য এবং অমিত শাহজি যে কমিটমেন্ট করেছেন যে এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের অর্ডার মানবেন না, ডিএর ক্ষেত্রে যেমন হাইকোর্টের অর্ডার মানেননি, আমাদের টেন্টেড লোকেদের কাছ থেকে টাকা ফেরত করানো সূত্র হাইকোর্টের অর্ডার মানেননি, নানা হাইকোর্টের অর্ডার তিনি মানেননি। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকার আনাই হচ্ছে একমাত্র সমাধান এবং সেক্ষেত্রে মাননীয় অমিত শাহজি বলেছেন যে এপ্রিলের শেষের মধ্যে বিজেপি মুখ্যমন্ত্রী আসবেন এবং 45 দিনের মধ্যে এই বেড়া দেওয়ার কাজ শেষ করবেন। আমাদের পাচ্ছেন, আমাদের বেড়া দেওয়ার কাজ শেষ করবে, এইটা জানানোর জন্যই বিষয়। বাকি হাইকোর্টের জাজমেন্টে ক্লিয়ার আছে, কাট অফ ডেট আছে 31 মার্চ 2026। যদি না করেন সেক্ষেত্রে লেফটেন্যান্ট জেনারেল সুব্রত শাহ কন্টেম্পট পিটিশন ফাইল করতে পারে। আমার দুটো বস্তু আছে, হচ্ছে ইডি, আইপ্যাক্স এবং সরকারি দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি হতে পারলো না। তার কারণ আমি জানি, আমি বলে দিচ্ছি। আরেকটা কথা আমি অ্যাড করি, প্রশ্নটা করুন। ইডির পারমিশন নিয়ে নাকি মুখ্যমন্ত্রী ফাইলগুলো নিয়েছে। আপনাকে বলি, ইচ্ছা করে বেশ কয়েকদিন আগে এই মামলা গ্রহণ করে, প্রথমত ওরা মেনটেনেবল পয়েন্টে বলেছিলেন, সেটা সুপ্রিম কোর্ট প্রথম শুনানিতে গ্রহণ করেননি এর আগে, এবং উল্টে যে কমেন্টগুলো করছিলেন লাইভ লতে সবাই দেখেছেন, আমি সেটা রিপিট করতে চাই না।
কলকাতা পুলিশ যেভাবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে উল্টে মামলা করেছিল তার উপরে স্টে লাগিয়ে দেন, এটা প্রথম শুনানির দিন হয় এবং সেদিন রাজ্য সরকার, রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ এবং পার্সোনালি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং, কার্যত রাত্রিবেলা দেয় এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে, নইলে হিয়ারিং শুরুও হতে পারবে না, হিয়ারিং কনক্লুডও হতে পারবে না। এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন, তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বার্মারা ফেঁসে গেছেন, তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন। তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে, লেট ইভিনিং এ, রাত্রে। তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার, তারা এর উত্তর দেওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন। যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত 1 সপ্তাহ টাইম দিয়ে 10 তারিখ মঙ্গলবার 2টোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন। আপনি যে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর করা হলফনামা, মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ, এবং এতেও আমি মনে করি নিজেই ফেঁসেছেন। তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে মানে অনুমতি নিয়েছেন। এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব না, আমি জানিও না, আমার সাবজেক্টও নয়। কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি, তাতে উনি কিন্তু অনুমতি নিয়েছেন এ কথা একবারও বলেননি। একবার চালিয়ে দেখবেন। যে ইলেকট্রনিক্স চ্যানেল প্রশ্ন করেছেন, আপনাদের যে গ্যালারি বা আর্কাইভে যেটা আছে চালিয়ে দেখবেন, তিনি যুদ্ধ জয়ের মতো বলেছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম, আমি নিয়ে যেতে দিইনি। এই ভাষাগুলো কিন্তু অনুমতি বা অনুমোদন বা মিউচুয়ালি হ্যান্ডেড ওভার এটা হয় না। মুখ্যমন্ত্রী ফাইল চোর, এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন, সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি, আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা পালাচ্ছিল, উনার ভঙ্গিতে উনি বলেছেন আমি ওগুলো সব নিয়ে নিয়েছি, আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি, নিয়ে যেতে দিইনি, নিয়ে নিয়েছি আর অনুমতি নিয়ে আমি নিয়েছি। এই দুটো বাংলার মানে কিন্তু এক নয়। অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন, সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অফ পাবলিক। বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে, সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে। ইডির পাটে এবং সুপ্রিম কোর্টের পাটে আমি ঢুকবো না। মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায় ভয়ে, চাপে বাঁচার জন্য আতঙ্কিত, দিশাগ্রস্ত, জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন। উনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই। দুটো হলফনামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে আওয়ার চিফ মিনিস্টার ইজ এস্টাবলিশ লায়ার। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এবারের নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছিল বামেরা। ওরা দীর্ঘদিন ধরে কংগ্রেসকে আহ্বান করেছিল জোটে এসো, সাড়া দিচ্ছিল না। মোহাম্মদ সেলিম নিজেই বলে দিলেন এই জোট হচ্ছে না।
বিজেপি কিভাবে দেখছে কংগ্রেস? আমি প্রথমত বলি, ভারতীয় জনতা পার্টি ওদেরকে নিয়ে ইন্টারেস্টেড নয়। আমরা পশ্চিমবাংলায় পরিবর্তনপন্থী ভোটার এবং বিশেষ করে সনাতনীদের, রাষ্ট্রবাদীদের কাছে বলবো যে আপনারা যদি 21 এবং 24-এর ভোটের বিশ্লেষণ করেন তাহলে দেখবেন 21-এ 55 থেকে 60টি আসন মূলত রাষ্ট্রবাদী এবং হিন্দু, এবং যারা প্রাণের ভয়ে বাংলাদেশ থেকে 47-এর সময় থেকে এসেছেন শরণার্থী, হিন্দু শরণার্থী, তাদের ভোটই 20, 25, 30 হাজার করে কেটে সিপিআইএম পার্টি মূলত তৃণমূলকে এখানে ক্ষমতায় রাখার কাজটা করছেন। এবং 24-এর লোকসভা ভোট যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোনো মাইনরিটি মুসলিম এলাকায় সিপিআইএম ভোট পায়নি, তাহলে মোহাম্মদ সেলিম হারতো না। আপনারা উল্টে দেখবেন যাদবপুরের সৃজন বাবু থেকে দমদমের সুজন বাবু, প্রত্যেকেই এমন প্রায় 11 থেকে 12টি লোকসভা আসন রয়েছে মূলত হিন্দু ভোট এবং রাষ্ট্রবাদী ভোটারদের, যারা মৌলবাদ, জঙ্গিবাদ এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিসকে আমরা মনে করি সমর্থন করে না, তাদেরকে নো ভোট টু বিজেপি এবং নানাভাবে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা ফিরে আসছি, আমরা দমদম জিতছি, আমরা ব্যারাকপুর জিতছি, আমরা যাদবপুর জিতছি, আমাদের শূন্য কাটছে, সেলিম সাহেব আমাদের জিতছেন, তার আসন তো পাক্কা হয়ে গেছে, এইসব নানা কথা বলে যারা তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে চান, তাদের একটা অংশকে বিভ্রান্ত করে 6% ভোট কেটে আরো 12টা লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় সুনিশ্চিত করেছেন। আমরা আশা করব এবারের ভোটে তারা সেলিম সাহেব, সুজন বাবুদের এই ধরনের তত্ত্ব কথায় বিশ্বাস করবেন না। আপনারা ভোট নষ্ট করবেন না, আপনারা নো ভোট টু মমতা করুন, এবং ভারতীয় জনতা পার্টি বিশ্বাসযোগ্য এবং প্রকৃত বিকল্প, এটা ইতিমধ্যে প্রমাণিত। আমার বিজেপি সুবিধা হবে দাদা, এই যে বুদবুদ থানার ওসি এইটা ক্লোজ করে শেষ ওইটা করে। হয়ে যায়, এই যে জোরটা হলো না, বিজেপি কি সুবিধা হবে? কারণ আপনি বলছেন 50-60টা আমরা ইন্টারেস্টেড। আমরা এখনো মনে করি যে দুর্নীতিগ্রস্ত, তোষণের রাজনীতিতে সিদ্ধহস্ত পারিবারিক কোম্পানি তথা পার্টি টিএমসির সঙ্গে ভারতীয় জনতা পার্টিরই লড়াই হবে, এবং এখানে অন্যরা কে কি করবে সেটা আমাদের কাছে ফ্যাক্টর নয়। গোটা রাজ্যের নিরিখে সিপিআইএম এর একটা আসনও জেতার মতো জায়গা আছে বলে আমি মনে করি না, বরঞ্চ 294টার মধ্যে 290টা আসন এমন আছে যেখানে সিপিআইএম এর সিকিউরিটি মানি ফরফিট হবে, এটা আমরা আগে থেকে বলতে পারি। সেলিম হুমায়ুন উল্টে কংগ্রেস কোনো পকেটে, একটা দুটো পকেটে উত্তর দিনাজপুর, মালদাতে আছে। মুর্শিদাবাদে আমি তো দেখতে পাইনি, এবারে হবে কিনা জানি না। মালদাতে এবং উত্তর দিনাজপুরের দুটো একটা পকেটে, সেও তাও ওখানকার লোকাল লিডারদের জন্য, নট অ্যাজ এ হোল কংগ্রেস। আর আমাদের যে পীর সাহেবের পার্টি আছে আইএসএফ, তারা এই চত্বরে আছে, ওনাদের অনেক শিষ্য টিষ্য আছে এই ভাঙড় টাঙড় পাশাপাশি, এই দুটি একটি জায়গায় তাদের দেখা টাকা যায়। আর সার্বিকভাবে তো আমি দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, লড়াইটা তো দেখছি সরাসরি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি একদিকে, আর দুর্নীতিগ্রস্ত পিসিমণির নেতৃত্বে তৃণমূল অন্যদিকে। আপনি বলুন। বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ইডি সেই কয়লা তদন্তে আজকে সেই কেসে তারা পৌঁছেছেন। কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ওসির বাড়িতে ইডি তদন্তকারী আধিকারিকরা? কয়লা নিয়ে জামুরিয়া, পান্ডবেশ্বর বিভিন্ন জায়গায় এটা নতুন কিছু নয়। লালা বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা স্ক্যাম, বড় স্ক্যাম, এটা সবাই জানেন। এটাতে অনেকে জেল খেটেছেন, জেলে আছেন, জেলে যাবেন, অনেকে চার্জশিটেড হয়েছে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে, ফাইনাল চার্জশিট হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজত্বে
দুটো বড় স্ক্যাম হয়েছে, একটা ক্যাটেল মুর্শিদাবাদ ওরিয়েন্টেড, আরেকটা হচ্ছে কোল স্ক্যাম। এই দুটোতে শুধু রাজনৈতিক লোকেরা বা মাফিয়ারা নয়, পুলিশের অনেকে যুক্ত। এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গের 9 জন আইপিএস অফিসারকে দিল্লিতে ইডির কেসে, মানে ওই লালা অনুপ মাঝি রিলেটেড কেসে বারে বারে ডেকেছিল। তার মধ্যে যারা ভালো ভালো পোস্টিং এ আছেন, শ্যাম সিং, আকাশ মেঘারিয়া, আমাদের সেলভা মুরুগান, আমাদের কোটেশ্বর রাও, এইরকম অনেকে আছেন। ক্যাটেল কেসেও আমাদের বর্তমানে আইজি দক্ষিণবঙ্গ যাকে করেছেন তিনি সহ অসংখ্য আইপিএস, আপনার ডিএসপি, ইন্সপেক্টর, এসআইরা অভিযুক্ত আছে। আমরা মনে করি যে এবারে তদন্তকে গুটিয়ে এনে যদি বেনিফিশিয়ারিদেরকে, আপনারা যদি ইসিএল এর আধিকারিকদের জেল খাটাতে পারেন, তাদের সাসপেন্ড হতে পারে, তাহলে হোয়াই নট এই টেন্টেড ওসি, আইসি, এসডিপিও, ডিএসপি, আইপিএস দের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা হচ্ছে না। এবং এক্ষেত্রে মহামান্য রাজ্যপাল অথবা কোর্ট থেকেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বেশ কয়েকজনের নামে চার্জশিটে নামও দিয়েছেন। আমরা চাই এদের সম্পত্তি ক্রোক করা হোক এবং এদের হেফাজতে নিয়ে এই আজকে যিনি বুদবুদ থানার ওসি, আগে বারাবণীর ওসি ছিলেন, সেই রিলেটেডই তিনি কোল স্ক্যামের সঙ্গে যুক্ত, তাকে হেফাজতে নিয়ে তিনি 75-25 ভাগে 25 রেখে 75 কোথায় কোথায় পাঠাতেন, এটাও তদন্তকারী সংস্থার জানা উচিত এবং জনগণের সামনেও আসা উচিত। এসআইআর আটকাতে মরিয়া হয়ে দিল্লি ছুটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সেই নিয়ে একটা নাটকে মোড় আমরা দেখতে পেয়েছি বঙ্গভবনের সামনে। ইতিমধ্যে যে প্রশ্নটা উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই এসআইআর এর বিরোধিতা বারবার করেছেন, আবার তিনি নিজের মুখেই বলছেন যে রাষ্ট্রপতি শাসন চাই। কি বলবেন? কে চাইছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি শাসন চাইছেন কেন? তিনি বলছেন যে এসআইআর আটকাতে এটা জারি করা হোক। তবে হ্যাঁ, রাজ্য থেকে প্রচুর পুলিশ নিয়ে যাওয়া হয়েছে। উনি ভয় পাচ্ছেন। আমার মনে হয় ওই আজকে সুপ্রিম কোর্ট ছিল তো, উনি তো কান দিয়ে দেখেন, কেউ বলে দিয়েছিল যে আপনি কিছু একটা হয়ে যেতে পারেন। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে, মানে যাতে খুব স্মুথলি সাউথ এভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, কেউ ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। অপশন দিয়েছিল, ভারত সরকার নিয়েছে, আমি পিটিশনার ছিলাম তো। সেটা নিয়ে রাজ্য এবার সুপ্রিম কোর্টে গেল চ্যালেঞ্জ করে। রাজ্য সুপ্রিম কোর্টে গেছে, যেতেই পারে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চিফ জাস্টিসের অর্ডারকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে করা যায়। ওনারা তো অনেক আগে হাইকোর্টে গেছেন। আমি যখন রামনবমী পাথর ছোড়ার পরে রিসড়া, শিবপুর এবং ডালখোলাতে এনআইএ করেছিলাম, তখন ওরা সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্ট রিজেক্ট করেছিল। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তা একটা জাতীয় সড়ক বন্ধ রেখে, রেল সড়ক বন্ধ রেখে যা করেছেন, সুপ্রিম কোর্ট জানুক না এই বাংলায় কি চলছে, ভালোই তো। কিন্তু আমি মনে করি, এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে, পুলিশ কেস ডায়েরি সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ এনআইএ এর হাতে হ্যান্ডওভার করেন। ঠিক একইভাবে শিবপুর, রিসড়া এবং ডালখোলাতেও মুখ্যমন্ত্রীর নির্দেশে, ডিজিপির নির্দেশে কাগজ হ্যান্ডওভার করা হয়নি, কোর্টে গিয়ে এনআইএ কে নিতে হয়েছিল।
ওনারা সুপ্রিম কোর্টে যেমন যাওয়ার সুযোগ রয়েছে, আমি এনআইএ কেও অনুরোধ করব অবিলম্বে কোর্টে গিয়ে কেস ডায়েরি সহ সমস্ত যা ডকুমেন্টারি এভিডেন্স আছে থ্রু কোর্ট নিয়ে নেওয়া। এটি জাতীয় সুরক্ষার প্রশ্ন। জাতীয় সড়ক এবং রেলপথ আক্রান্ত হয়েছে উপর্যুপরি, সঙ্গে মিডিয়ার বন্ধুরা। এবার আচ্ছা একটা বাংলা প্রশ্ন করছি শুভেন্দুদা, সাসপেন্ড করা হয়েছে স্যার, আপনি যদি একটা প্রশ্নটা বলুন না, বলুন। সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে, সাসপেন্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় দেখা যাচ্ছে তাদের যে সংরক্ষিত আসন তার কোনো বদল হয়নি, সেই সংরক্ষিত আসনটা রয়েছে। তাহলে এই সাসপেনশনটা কি লোক দেখানো? এই প্রশ্নটি লোক দেখানো তো বটেই। যুক্ত করে স্ট্যান্ডিং কমিটি সহ অনেকগুলো কমিটিতে পার্থ চ্যাটার্জিকে আবার জায়গা দেওয়া। না, স্ট্যান্ডিং কমিটি সহ নয়, একটা মেম্বার দুটো কমিটিতে থাকবে, একটা হাউস কমিটি, একটা স্ট্যান্ডিং কমিটি। সে তার যতক্ষণ না মেম্বারশিপ যাচ্ছে তিনি থাকতে পারেন, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু যেটা ইম্পর্টেন্ট আমাদের আগের ভাই বন্ধু করেছেন, সেটা হচ্ছে আসন বদল। আসন বদল তৃণমূল কংগ্রেস করেনি, তার কারণ হচ্ছে পার্থ চ্যাটার্জিকে তারা হয়তো ভোটেও লড়াবে, সে চ্যালেঞ্জ মাননীয় অমিত শাহজি করে গেছেন বেশ কিছু নাম ধরে, যে যদি এদের টিকিট না দেন তাহলে বুঝবো মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাজকে সমর্থন করেনি। আমার নেতা নয়, আমার কথা নয়, আমার নেতা বলে গেছে। আমাদের কেষ্টমণ্ডলের ক্ষেত্রে আপনারা দেখেছেন তার প্রমোশন হয়েছে, পদোন্নতি হয়েছে, সিকিউরিটি বেড়েছে, এবং এসআরডি এর মতো রাজ্য সরকারের মন্ত্রী পদমর্যাদার দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, নীলবাতন লাগানো গাড়ি সহ। অর্থাৎ এখানে যে যত এই ধরনের কাজ করবেন তাকে সসম্মানে মর্যাদা দেওয়া হবে। পার্থ চ্যাটার্জি নির্বাচনে লড়লেও আমরা আশ্চর্য হব না, এবং পার্থ চ্যাটার্জির পদোন্নতি ঘটলেও আমরা আশ্চর্য হব না। হুমায়ুন কবিরের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে হুমায়ুন কবিরকে দিয়ে যেটা করা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করাচ্ছে। তার কারণ মালদা মুর্শিদাবাদ সহ যারা বাংলাভাষী মুসলমান, তারা বেশ কিছু কারণে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ। প্রথম কারণ, ওবিসি জটিলতা করে শিক্ষিত মুসলিম এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কারণ, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামানো, আগুন লাগানো, হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যা, সবার পিছনে তৃণমূল কংগ্রেস এবং তার সরকার, তার মন্ত্রীরা, সিদ্দিকুল্লাহরা রাস্তায় নেমে উস্কেছে। কিন্তু ফাইনালি মমতা ব্যানার্জি বলেছেন আমি থাকলে, বেঁচে থাকলে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে কার্যকর হবে না, আর যদি তোমরা কোনো আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে করো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কার্যকর করেছেন। এই সব অনেকগুলি মুসলিম সমাজের তাদের নিজস্ব কিছু দাবি বা কিছু প্রতিশ্রুতি যা ভঙ্গ করেছেন। মুসলিমদের ভোটে নির্বাচিত কার্যত জামাতিদের স্টাইলে সরকার চালানো মুখ্যমন্ত্রী, তাই অনেক ভোট ওনার কাছ থেকে সরছিল। সেই ভোটটা যাতে কোনো মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টিতে না চলে যায়, বিশেষ করে বিজেপিতে না চলে যায়, সেই কারণে হুমায়ুন কবিরকে দিয়ে, বাবরের নাম দিয়ে, এটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ধর্মীয় জিগির তুলে অ্যান্টি তৃণমূল মুসলিম ভোটকে ধরে রাখতে চান। এবং তারপরে যদি 2-4-5টা সিট যেখানে তৃণমূল জিততো না, হুমায়ুন যেতে বা হুমায়ুনের লোকেরা যেতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি কম পড়ে বিধানসভা ভোটের পরে, তখন কার্যত হুমায়ুনকে আবার সাথে নিয়ে নেওয়া যেতে পারে। অর্থাৎ হুমায়ুন কবিরের যে ইউপি না কি নাম, সেটা হচ্ছে তৃণমূলের কার্যত বি টিম। তাই হুমায়ুন কবিরের আসন ওদের মধ্যেই রাখাটা অত্যন্ত স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আচ্ছা শুভেন্দুদা, হুমায়ুন কবির কিন্তু প্রকাশ্যেই বলেছে যে আমি জেতার পরে হই হই করে আমাকে তৃণমূলে গিয়ে জয়েন। তাহলে ওই তো ওই আপনার টিভি 9 এর প্রশ্নের সঙ্গে এবিপি আনন্দের ব্যাখ্যা মিলে গেল।